নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জাস্ট গত সপ্তাহেই ভারতবর্ষের রক্ষামন্ত্রী, ডিফেন্স মিনিস্টার যিনি, অর্থাৎ মিস্টার রাজনাথ সিং জার্মানি সফরে গিয়েছিলেন এবং খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিগত 7 বছরের মধ্যে এই প্রথম ভারতবর্ষের থেকে কোনো প্রতিরক্ষা মন্ত্রী বিদেশে মানে জার্মানিতে গেলেন এবং সেখানে গিয়ে একটা বিরাট বড় একটা ডিলের ব্যাপারে কথাবার্তা অনেক দূর এগিয়ে এসছে। সেটা একটা $8 বিলিয়ন একটা এগ্রিমেন্ট হওয়ার কথা রয়েছে এবং সেইটা নিয়ে আজকে বিস্তৃত আলোচনা করব। এটা একটা জার্মানি থেকে সাবমেরিন কেনার কথাবার্তা চলছে, 6টা সাবমেরিন কেনার কথাবার্তা চলছে, যেটার মূল্য হচ্ছে কম বেশি $8 বিলিয়ন। $8 বিলিয়ন মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 74,500 কোটি টাকা, কম বেশি 75,000 কোটি টাকাই ধরুন। পরবর্তীকালে গিয়ে এটা আরও বাড়তেও পারে। তো আজকে এটা নিয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব অনুষ্ঠানটা পুরোটা শুনবেন, বা আলোচনাটা যদি ভালো লাগে তাহলে পুরোটা শুনে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্রথম কথা হচ্ছে মানে ভারতবর্ষের আজকের দিনে দাঁড়িয়ে যে ইম্পর্টেন্স বা ওয়েটেজ যেটা হয়েছে সেটা এইভাবে বুঝতে পারি যে প্রায় প্রত্যেকটা পৃথিবীর উন্নত দেশ আজকের দিনে ভারতবর্ষের দরজায় এসে কড়া নাড়ছে এবং তাদের দিক থেকে তারা অফার করছে বিভিন্ন ধরনের টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন ধরনের এগ্রিমেন্টে যাওয়ার জন্য, এবং বড় বড় ডিল আজকের দিনে ভারতবর্ষের সঙ্গে তৈরি হচ্ছে এবং প্রত্যেকটাই কিন্তু ভারতবর্ষের টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে এবং ভারতবর্ষ যেভাবে চাইছে সেইভাবে হচ্ছে। এরকম নয় যে সামনের দেশটা যেরকমভাবে চাইছে বা চলছে বা করতে চাইছে ঠিক সেইভাবেই হচ্ছে, এটা কিন্তু সেরকম নয়। তো যাই হোক, প্রথম হচ্ছে 21 থেকে 23 তারিখ, এই এপ্রিল মাসের 21 থেকে 23 তারিখ মধ্যে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার রাজনাথ সিং জার্মানির মাটিতে পা রেখেছিলেন এবং যেটা বললাম যে এই 7 বছর পর সোকল দেখতে গেলে কোনো ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী জার্মানিতে গেলেন। এবং এই যে এই চুক্তিটার ব্যাপারে পরে আসছি। প্রথম হচ্ছে যে উনি কীরকম টাইপের যে আপ্যায়ন পেলেন এবং খাতিরদারি পেলেন বা আতিথ্যতা পেলেন, এইটা থেকে বোঝা যায় যে ভারতবর্ষ আজকের দিনে কি ওয়েটেজ ক্যারি করছে এবং ভারতবর্ষ আজকের দিনে মানে সম্মানের কোন জায়গাটায় চলে গেছে। রাজনাথ সিং জার্মানিতে পৌঁছানোর পর তাকে জার্মান বায়ুসেনার বিশেষ একটি A400M এয়ারক্রাফটে মিউনিখে নিয়ে যাওয়া হয়। সেখানে ওনার সঙ্গে ছিল ফাইটার জেটের এসকর্ট ছিল এবং বার্লিনে তাকে নিয়ে গিয়ে লুফটওয়াফের পূর্ণ মাত্রায় গার্ড অফ অনার দেওয়া হয়। সে পূর্ণ মিলিটারি গার্ড অফ অনারের পরে, যদি এই সম্মান ভারতের ক্ষেত্রে নতুন নয়, কিন্তু যাই হোক আজকের দিনে 7 বছর পরে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী গেছেন এবং পরবর্তীকালে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার বোরিস পিস্টোরিয়াস নিজে উপস্থিত ছিলেন রাজনাথ সিং এর সঙ্গে এবং দুজন মিলে জার্মানির কিল শহর, KIEL কিল শহর বা অনেকে কিয়েলও বলেন, কিন্তু কিল শহর যেটা, সেইখানে থাইসেনস-ক্রুপ মেরিন সিস্টেমস বা TKMS, থাইসেনস-ক্রুপ মেরিন সিস্টেম বা TKMS নামে একটি বিখ্যাত সাবমেরিন শিপইয়ার্ড আছে। এইখানেই তৈরি হয় জার্মানির শ্রেষ্ঠ সাবমেরিন। আর এই জায়গাটাই হতে পারে ভারতবর্ষের ভবিষ্যৎ সামরিক একটা সাবমেরিনের ক্ষেত্রে উৎসস্থল। কারণ কি, মিস্টার পিস্টোরিয়াস বলেন যে আগামী 3 মাসের মধ্যে এই $8 বিলিয়ন সাবমেরিনের চুক্তিটা চূড়ান্ত হয়ে যাবে এবং এটা প্রায় শেষ ধাপে চলে এসছে। এটা কথাবার্তা আগে থেকেই চলছিল, যার ফলে এটা প্রায় একটা শেষ ধাপে চলে এসছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে একটা প্রজেক্ট 75I বলে একটা প্রজেক্ট চলছে এবং এটা আমি আলোচনা করব যে কেন এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই নামটা ভারতীয় নৌবাহিনীর স্বপ্নের নাম। এই প্রকল্পের মাধ্যমে ভারত অ্যাকচুয়ালি তৈরি করতে চায় 6টা উন্নত ধরনের প্রচলিত সাবমেরিন, মানে ডিজেল চালিত যে সাবমেরিন। কিন্তু এইটার বিশেষত্ব হচ্ছে এটা তৈরি হবে সম্পূর্ণভাবে ভারতের মাটিতে, ভারতীয় শ্রমিকদের হাতে, এবং মোটামুটিভাবে এটা বলা যায় যে ভারতীয় প্রযুক্তি, একটু মডিফাইড হবে কিন্তু ভারতীয় প্রযুক্তির আন্ডারে তৈরি হবে। এবং এই প্রকল্পের প্রথম প্রস্তাব অনুমোদিত হয়েছিল 2010 সালে, কিন্তু তারপরে আবার ফের এটা 2014 সালে ফের গিয়ে আবার অনুমোদনের অপেক্ষায় থাকে। যাই হোক, 2019 সালে তৃতীয়বার ফাইনাল অনুমোদনটা পায় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল বা DACর তরফ থেকে। কিন্তু বারবার যে বিলম্ব হয়েছে সেটার কারণ হচ্ছে ভারতীয় নৌবাহিনীর একটাই মাত্র দাবি ছিল যে এইবারে যে সাবমেরিন যেটাই ওনারা অর্ডার করবেন না কেন সেটা প্রযুক্তিগতভাবে খুব উন্নত শ্রেণীর হতে হবে এবং যেটা সত্যিকারের টাইম অ্যান্ড টেস্টেড, মানে পরীক্ষিত হতে হবে। ভারত চেয়েছিল এমন এক সাবমেরিন যা AIP অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম দিয়ে চলবে। সেটা কি, সেটা আমি আলোচনাতে আসছি। তো এই ধরনের সাবমেরিন যেটা AIP বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেম দিয়ে চলবে, তার মানে হলো ডিজেল চালিত হবে, কিন্তু ডিজেল ইলেকট্রিক হলেও
জেনারেলি ডিজেল ইলেকট্রিক চালিত যে সাবমেরিনগুলো হয় সেগুলো ঠিক কিছুদিন পরে পরে জলের উপরে ভেসে উঠতে হয় ওর এই অক্সিজেনকে রিলিজ করার জন্য, মানে অক্সিজেন থেকে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটাকে রিলিজ করানোর জন্য এবং ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য। এইটার কারণে ওকে মাঝে মধ্যেই ভেসে উঠতে হয়, যার ফলে ও কিন্তু অনেক দিন ধরে ও কিন্তু জলের নিচে এই ধরনের ডিজেল চালিত সাবমেরিনগুলো থাকতে পারে না। আর ডিজেল চালিত সাবমেরিনের আরেকটা জিনিস সেটা হচ্ছে খুব সহজেই বা ক্ষেত্র বিশেষে একটা চান্স থাকে যে রাডারে বা সোনারে ধরা পড়ার। তার কারণ হচ্ছে ডিজেল চালিত যে সাবমেরিনগুলো তার একটা ক্ষীণ আওয়াজ তৈরি হয় এবং ভাইব্রেশন তৈরি হয়, সেই ভাইব্রেশনের ফলে রাডার বা সোনার সিস্টেম ওটা ক্যাচ করা যায়। তো যার ফলে ডিজেল ইলেকট্রিক চালিত এই সাবমেরিনগুলো সাবমেরিন বটে, বাট এটা অক্সিজেন ছাড়া বেশ কিছু সপ্তাহ এটা জলের নিচে থাকতে পারবে এবং কোনো শব্দ হবে না। এইটা হচ্ছে এই ধরনের সাবমেরিনের বিশেষত্ব, যে প্রথম কথা হচ্ছে কোনো প্রায় শব্দ হবে না এবং জলের নিচেও অক্সিজেন ছাড়া বেশ কিছু সপ্তাহ ধরে থাকতে পারবে। এই নয় যে কয়েকদিন, কয়েক সপ্তাহ ধরে থাকতে পারবে। তো যার ফলে ফ্রান্স, রাশিয়া, স্পেন অনেকেই এই অফারটা অ্যাকসেপ্ট করেছিল যে আমরা সাপ্লাই করব বলে, কিন্তু ফাইনালি কেউই শর্ত পূরণ করতে পারেনি, একমাত্র জার্মানি পেরেছে। তার কারণ হচ্ছে জার্মানির ওই যে বললাম TKMS, এদের যে টাইপ 212 সাবমেরিন যেটা রয়েছে এটা এআইপি সিস্টেমের আন্ডারে পড়ে এবং এর যে এআইপি প্রযুক্তি সেটা অলরেডি পরীক্ষিত এবং কার্যকারিতা অলরেডি টাইম টেস্টেড এবং দেখা হয়ে গেছে। এই ঠিক সেম প্রসেসে আরও স্পেনের একটি কোম্পানি আছে নাভান্তিয়া বলে, তারা কিন্তু বিড কোয়ালিফাই করেছিল, কিন্তু ফাইনালি তারা ডুবন্ত অবস্থায় এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা এআইপি প্রযুক্তি কিন্তু ডুবন্ত অবস্থাতে প্রমাণ করতে পারেনি। যার ফলে জার্মানির একমাত্র TKMS এবং ভারতের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স, এই দুটো জয়েন্টলি কোম্পানি কোলাবোরেট করে এরা ফাইনালি বিডটা কোয়ালিফাই করেছে উইথ অল টার্মস অ্যান্ড কন্ডিশনস। যার ফলে এই জার্মানির TKMS এবং ভারতের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স যে সংস্থা রয়েছে তারা মিলে জয়েন্টলি এটা চালু করবে তৈরি করাটা। এবং এই 2024 সালের অগাস্টে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই জুটিকে একমাত্র প্রতিযোগী হিসেবে বেছে নেয়। এবার একটু আলোচনা করব কি ধরনের এই সাবমেরিনটা তৈরি হবে। এই সাবমেরিনটা তৈরি হবে বেসিক্যালি হচ্ছে টাইপ 214NG প্রযুক্তির, অর্থাৎ হচ্ছে নেক্সট জেনারেশন। তো এই চুক্তিতে যে সাবমেরিনগুলো তৈরি হবে যেটা অলরেডি বললাম যে টাইপ 214NG অর্থাৎ নেক্সট জেনারেশন, এবং এটা হলো জার্মানির বিখ্যাত টাইপ 214 ডিজাইনের একটি বিশেষভাবে ভারতের জন্য তৈরি উন্নত মানের সংস্করণ। এই সাবমেরিনের ওজন হবে প্রায় 3000 টন, যেখানে ভারতের বর্তমান যে কালভারি শ্রেণীর যে সাবমেরিনগুলো আছে সেগুলো কম বেশি ধরুন 1775 থেকে 1800 টনের মধ্যে। তো তার মানে এই যে সাবমেরিনগুলো এগুলো ধারে ভারে এবং আকারে ব্যবহারে আমাদের বর্তমান যে সাবমেরিনগুলো আছে তার থেকে অনেক উন্নত হবে। আবারও বলছি, আমাদের যে কালভারি শ্রেণীর যে সাবমেরিন যেগুলো রয়েছে সেগুলো কম বেশি 1775 টন, whereas এই নতুন যে সাবমেরিন জার্মানির গাইডেন্সে এবং জার্মানির টেকনোলজিতে তৈরি হবে যেটা, সেইগুলোর ডিসপ্লেসমেন্ট হবে, ওজন হবে 3000 টনের মতন, যার ফলে এগুলো হবে গিয়ে প্রায় আমাদের কালভারির ডবল। তো যার ফলে তার আকার, আয়তন, তার ধার, ভার সবেতেই কিন্তু বর্তমান যে সাবমেরিন আছে তার থেকে অনেক 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 উন্নত টাইপের হবে। এবং এর এই যে এআইপি টেকনোলজি যেটা বললাম, সেই এআইপি টেকনোলজির ফলে এর এই অদৃশ্য থাকার ক্ষমতা বা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকার ক্ষমতাটা অনেক বেশি হওয়ার ফলে এই সাবমেরিনগুলো শত্রুপক্ষের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে এবং অনেক বেশি রিস্কি হবে আমাদের শত্রুপক্ষের জন্য। তার কারণ হচ্ছে এই সাবমেরিনগুলোতে থাকবে হচ্ছে ফুয়েল সেল ভিত্তিক এআইপি সিস্টেম। তো যার ফলে এই প্রযুক্তির মাধ্যমে সাবমেরিনটি সমুদ্রের নিচে একটানা অন্তত 3 সপ্তাহ পর্যন্ত থাকতে পারবে, যার ফলে সারফেসে আসার কোনো প্রয়োজন পড়বে না কম বেশি 3 সপ্তাহ পর্যন্ত। এবং এইটা কিন্তু শত্রুপক্ষের জন্য খুব চিন্তার কারণ কি এরা বুঝতেই পারবে না শত্রুপক্ষ যে এই সাবমেরিনটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে বা কিভাবে রয়েছে, বা এর কোনো ওয়্যারঅ্যাবাউটস পাওয়া কিন্তু প্রায় সম্ভব হবে না। এবং এই যে বললাম অলরেডি যে এর যেহেতু প্রায় কোনো শব্দ হয় না, তার ফলে এটা কিন্তু শত্রুপক্ষের রাডার সিস্টেমে আসবে না। এটা অ্যাকচুয়ালি একটা বিশেষ ধরনের স্টেলথ টেকনোলজির ফলে এর কোনো রাডারে ধরা পড়ার চান্সটা প্রায় থাকবেই না। এর সঙ্গে এর মধ্যে থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি, যা প্রচলিত যে লেড অ্যাসিড ব্যাটারি
তার থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করবে এবং দ্রুত রিচার্জ এবং রিচার্জ করতে সুবিধা করবে। আমি আরেকবার বলছি, এর মধ্যে থাকবে লিথিয়াম আয়ন ব্যাটারি, যা প্রচলিত লেড অ্যাসিড যেটা, সেই লেড অ্যাসিড ব্যাটারির থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় করবে এবং দ্রুত চার্জ করতে সাহায্য করবে। ফলে চার্জ এবং আবার পুনরায় ডিসচার্জ হওয়ার পরে আবার পুনরায় যে রিচার্জ, সেইটা করার ক্ষমতা কিন্তু এর অনেক বেশি হবে। এছাড়াও প্রতিটি সাবমেরিনে থাকবে 6টা 533 মিলিমিটার টর্পেডো টিউব। ফলে প্রত্যেকটা সাবমেরিনে 6টা 533 মিলিমিটার টর্পেডো টিউব থাকবে, যেটা দিয়ে মোট 18টা ভারী টর্পেডো বহন করা এবং তাকে প্রয়োগ করার ক্ষমতা থাকবে। তার মানে এই টর্পেডোগুলো ছোড়ার ক্ষমতা থাকবে, 18টা টর্পেডো একসঙ্গে ক্যারি করতে পারবে। এবং এর মধ্যে থাকতে পারে ভারতের নিজস্ব ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল বা নির্ভয় বলে আরেকটা দূরপাল্লার মিসাইল আছে, যেটা কম বেশি 1000 কিলোমিটার এর মানে পাল্লার ক্ষমতা এবং 0.7 to 0.8 ম্যাক মানে শব্দের গতিবেগের 0.7 to 0.8 এই স্পিডে সে কিন্তু চলতে পারে। এই যে মিসাইলগুলো আছে এগুলোকে বলা হয় নির্ভয় বলে মিসাইল আছে। এছাড়াও ভারতবর্ষের নিজস্ব প্রযুক্তিতে তৈরি K4 এবং K15 মিসাইলসও রয়েছে এবং এগুলো সমুদ্রের যুদ্ধ বা শত্রু ডুবোজাহাজকে বা ইভেন যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে প্রচন্ডভাবে হেল্প করবে এবং এর দ্বারা শত্রু মানে ভূমিতেও কিন্তু আঘাত করা সম্ভব হবে। এবং এগুলো সবই কিন্তু সাবমেরিন দিয়েই সম্ভব হবে। এবং শুধু এখানেই যে শেষ হচ্ছে তা নয়, ভিইএম টেকনোলজিস এবং টিকেএমএস এরা দুজন মিলে ভারী টর্পেডো তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই টর্পেডোগুলো কিন্তু তৈরি হবে ভারতের হায়দ্রাবাদে এবং এটাও কিন্তু এই টর্পেডোগুলো যে তৈরি হবে এটাও কিন্তু আন্ডার মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টের আন্ডারেই তৈরি হবে। যার ফলে এইটা কিন্তু এখন ভারতবর্ষ একটা প্রায় ম্যান্ডেটারি করে দিয়েছে যে যা কিছুই আমরা তৈরি করব মানে যা কিছুই আমরা নতুন প্রযুক্তি যা আনবো সেটা কিন্তু মোরালেস কমপ্লিটলি মেক ইন ইন্ডিয়া প্রসেসের আন্ডারে হতে হবে এবং এর হয় পুরোটা বা প্রায় অন্তত 40, 50, 60, 70 যার সঙ্গে যেরকম এগ্রিমেন্ট হচ্ছে সেই ততটা পোর্শন পর্যন্ত অংশ কিন্তু ভারতবর্ষেই তৈরি হবে এবং তৈরি করতে হবে। এবং আগামী দিনে এগুলো রিনিউয়াল কিন্তু তখনই সম্ভব হবে এই ধরনের প্রসেসিং টেকনোলজিগুলো যখন তার পরবর্তী প্রজেক্টগুলো কমপ্লিটলি ভারতবর্ষেই তৈরি হবে। যার ফলে মেক ইন ইন্ডিয়ার সুফল কিন্তু অলরেডি ভারতবর্ষ পেতে শুরু করে দিয়েছে। এবং এই চুক্তির আরেকটা সম্পূর্ণ খুব ইম্পর্টেন্ট দিক হলো যে এই যে 6টা সাবমেরিন যেটা তৈরি হবে সেটা কিন্তু কমপ্লিটলি ভারতের মাটিতে তৈরি হবে। ওই যে অলরেডি যেটা বললাম, বম্বের ম্যাসগাঁও শিপবিল্ডার্স ডক শিপবিল্ডার্স লিমিটেড বা এমডিএল বলে যাকে বলা হয়, তো সেই মুম্বাই মাসগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড বা এমডিএল এরাই হবে মূল নির্মাতা। প্রথম সাবমেরিনের দেশীয় উপাদান থাকবে কম বেশি 45% এবং যত বেশি সাবমেরিন তৈরি হবে তত দেশীয় উৎপাদন বাড়তে থাকবে বা দেশীয় যেসব ইনস্ট্রুমেন্ট বা তার স্পেয়ার পার্ট সেগুলো দেশীয় ইউজ হবে। তো যার ফলে ষষ্ঠ সাবমেরিন যখন ভারতবর্ষ তৈরি করতে শুরু করবে তখন সেটা কম বেশি 60 থেকে 65 বা ক্ষেত্র বিশেষে 70% পর্যন্ত চলে যাবে। তার ফলে প্রথম অবস্থাতে 45% দেশীয় প্রযুক্তিতে এবং দেশীয় স্পেয়ার পার্টস দিয়ে এই সাবমেরিনগুলো তৈরি হবে এবং পরবর্তীকালে যখন 6th বা লাস্ট সাবমেরিন যখন তৈরি হবে তখন সেটা কম বেশি 60% ইন্ডিয়ান প্রযুক্তিতে এবং ইন্ডিয়ান স্পেয়ার পার্টস দিয়ে তৈরি হবে। তার মানে ধীরে ধীরে আগামী দিনে কিন্তু ভারত সম্পূর্ণভাবে এই ক্লাসের সাবমেরিন তৈরি করার ক্ষমতা অর্জন করে নেবে এবং এই প্রকল্পে কিন্তু ভারতের অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, লাইক লারসেন অ্যান্ড টুব্রো, টাটা অ্যাডভান্স সিস্টেমস, গোদরেজ এবং আরও অনেকে। এবং এতে হাজার হাজার ভারতীয় প্রকৌশলী, ওয়েল্ডার এবং শ্রমিক এই প্রকল্পে কাজ শুরু করবেন এবং এটা কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার যে শুধু বিষয় তা নয়, এর ফলে কিন্তু কর্মসংস্থান, প্রযুক্তি এবং ভারতের শিল্প সক্ষমতারও কিন্তু মানে বিকেন্দ্রীকরণ বা উন্নতিকরণ দুটোই হবে। তো প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এক্ষেত্রে জার্মানি কিন্তু শুধুমাত্র সাবমেরিন বিক্রি করছে না, তারা কিন্তু ভারতকে সাবমেরিন যে তৈরি হচ্ছে তার কিন্তু কমপ্লিট টেকনোলজিটা কিন্তু বা নলেজটা কিন্তু ট্রান্সফার করছে। যার ফলে সাবমেরিনের হাল বা যে সাবমেরিনের বডি যেটা তৈরি হবে সেই বডি থেকে শুরু করে প্রপালশন সিস্টেম যেটা সেইটা থেকে শুরু করে কমব্যাট ম্যানেজমেন্ট এই সমস্ত কিছু ভারতীয় কোম্পানিগুলোই কিন্তু প্রশিক্ষণ নিতে এবং দিতে পারবে। যার ফলে ভবিষ্যতে কিন্তু ভারত নিজেরাই কিন্তু এই ধরনের সাবমেরিন তৈরি করবে এবং এই ধরনের সাবমেরিনের এই এগ্রিমেন্টও যেটা আগামী দিনে হতে যাচ্ছে সেটা ভারতবর্ষ শুধু যেই সাবমেরিন তৈরি করবে তা নয়, ভারতবর্ষ আগামী দিনে কিন্তু সাবমেরিনগুলো অন্যান্য দেশেও কিন্তু তৈরি করে বিক্রি করার ক্ষমতা রাখবে। এর ফলে এই ধরনের সাবমেরিন যখন আসবে তখন কিন্তু ভারত মহাসাগরে
চীনকে কন্ট্রোল করা বা চীনকেও কিন্তু ঠিক চোখে চোখ রেখে কথা বলার জায়গা কিন্তু ভারতবর্ষ অলরেডি চলে এসেছে, এবং আরো তখন কিন্তু ভারতবর্ষের ক্ষমতা বা আরো মানে এনহ্যান্স যে পাওয়ার যেটা, সেটা কিন্তু অনেক বেড়ে দাঁড়াবে। যার ফলে আপনারা যদি কেউ খেয়াল করে দেখেন তাহলে কিন্তু চীন নিঃশব্দে গত এক দশকে কিন্তু অভূতপূর্ব গতিতে কিন্তু নিজের নৌবাহিনীকে কিন্তু বড় করেছে, আকারে ভারে ধারে সবভাবে। এবং তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত মহাসাগর, আরব সাগর বা বঙ্গোপসাগরে কিন্তু সাবমেরিন এবং যুদ্ধজাহাজ ক্রমাগত মোতায়েন করে চলেছে। এবং ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এই নিরীক্ষণ বা মানে ভারতবর্ষকে মানে বিভিন্ন ধরনের, ওরা বলছে যে এক্সপেরিমেন্ট করতে বা প্রজেক্ট বেসিসে আসছে, অ্যাকচুয়ালি তা নয়। ওদের সমস্ত স্পাই শিপগুলো আসছে এবং ভারতবর্ষ কি করছে না করছে, বা ভারতবর্ষের এই যে রকেট লঞ্চিং যে সমস্ত স্টেশনগুলো আছে বা এই মিসাইলসের যে সমস্ত স্টেশনগুলো আছে, সেগুলোর উপর ওরা কিন্তু নজরদারি চালাচ্ছে। যার ফলে পাকিস্তানকে তো আমরা কাউন্টিংয়ে আজকে ধরি না, কিন্তু যাই হোক, পাকিস্তানের সঙ্গে কিন্তু মিলে চায়না কিন্তু শার্ক বা হাঙর শ্রেণীর সাবমেরিন তৈরি করছে। যার ফলে ভারতকে কিন্তু খুব বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে, নট অনলি ফর পাকিস্তান, চায়না এবং চায়নার পাকিস্তান মিলে এই দুজন মিলে যেরকম পরিমাণ গন্ডগোল সৃষ্টি করছে চতুর্দিকে, তার ফলে এটাও কিন্তু একটা জায়গা হতে যাচ্ছে যেখানে ভারতবর্ষের সাবমেরিনকে আরো উন্নত করার মানে প্রয়োজনীয়তা চলে এসছে। যার ফলে প্রজেক্ট 75I, যেটা নিয়ে এইমাত্র কথা বললাম, যার আন্ডারে 6টা সাবমেরিন তৈরি হবে, এটা কিন্তু বেসিক্যালি সেই শূন্যতাটা পূরণ করবে। এছাড়াও ভারতের আন্দামান এবং নিকোবর আইল্যান্ডসে যে ভারতের আন্দামান নিকোবর কমান্ড যেটা রয়েছে, সেটা সামরিক কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এখানে এই সাবমেরিনগুলো মোতায়েন হলে ভারতের পক্ষে স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী, সুন্দা বলে আরেকটি প্রণালী আছে, এবং লোম্বক প্রণালী, আবারও বলছি, এই স্ট্রেট অফ মালাক্কা, সুন্দা প্রণালী বা স্ট্রেট অফ সুন্দা এবং স্ট্রেট অফ লোম্বক বা লোম্বক প্রণালীর উপর নজর রাখতে পারবে। এই তিনটে প্রণালী দিয়ে পূর্ব পশ্চিমের সমুদ্রপথ কিন্তু যথেষ্ট বড় আকারে নিয়ন্ত্রিত হয়, এবং চায়না, কোরিয়া, জাপান, এদের কিন্তু মোর দ্যান 80% ওভারঅল কমার্শিয়াল শিপস কিন্তু এই অঞ্চল দিয়েই যায়। স্পেশালি চায়নার ক্ষেত্রে কিন্তু তেল, কয়লা, এলএনজি, এলপিজির যে সমস্ত পণ্যবাহী জাহাজ যেগুলো আছে, সেগুলো কিন্তু এই অঞ্চল দিয়েই যাতায়াত করে। যার ফলে এইগুলোকে কন্ট্রোল যদি নেওয়া যায়, তাহলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষ চায়নাকে কিন্তু অনেকটাই ঘিরে ফেলতে পারবে। এবং শুধু যে এর ফলে যে ইন্ডিয়া আর জার্মানির যে রিলেশনশিপ উন্নত হবে তা নয়, এখানে কিন্তু মিউনিখে ইন্ডিয়া জার্মানি ডিফেন্স ইনভেস্টার সামিটে রাজনাথ সিং আরও একটা ঘোষণা করেছেন যে ভিইএম টেকনোলজিস এবং টিকেএমএস মিলে ভারতে হেভিওয়েট টর্পেডো তৈরি করবে। আর সেম যেটা বললাম, এমডিএল বা মাঝগাঁও ডক এবং থাইসেন্স গ্রুপ মিলে 6টা সাবমেরিন নির্মাণ করবে। রাজনাথ সিং জার্মান শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরও আহ্বান জানিয়েছেন যে শুধু ব্যবসা নয়, ভারতের সঙ্গে মিলে নতুন কিছু উদ্ভাবনের অধ্যায় রচনা করুন, যাতে আমরাও এগোতে পারি এবং আপনারাও এগোতে পারেন। 1981 সালে ভারত কিন্তু প্রথমবার জার্মানি থেকে শিশুমার শ্রেণীর সাবমেরিন কিনেছিল। সেই সময়ও কিন্তু এমডিএল এবং এইচডিডব্লিউ এরা পরে টিকেএমএস এর অংশ হয়েছে এবং একসঙ্গে কাজ করেছিল। 4 দশক পরে সেই বন্ধন কিন্তু আবার দৃঢ় হলো, এবং এবার কিন্তু আরো অনেক শক্তিশালীভাবে এবং আরো অনেক উন্নত শ্রেণীর সাবমেরিন তৈরি করার জন্য কিন্তু আলোচনা চলেছে। এবং এই সফরের আলোচনা কিন্তু শুধুমাত্র সাবমেরিনে সীমাবদ্ধ ছিল না। ভারত ও জার্মানি একসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তা এবং ড্রোন প্রযুক্তিতেও কিন্তু সহযোগিতা করতে সম্মত হয়েছে। এবং এর ফলে কিন্তু এই সমস্ত উন্নত সেন্সার প্রযুক্তির ক্ষেত্রে জার্মানির সঙ্গে ভারতের সহযোগিতা আরো বাড়বে। এবং এই শুধু সাবমেরিনগুলো যদি টর্পেডো দিয়ে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়েও কিন্তু এগুলো সজ্জিত থাকবে, এবং এইসব কাজে এআই কিন্তু একটা বিশাল ভূমিকা রাখবে। তা আপাতত এই যে 6টা যে সাবমেরিন তৈরি হয়েছে, মানে তৈরি হতে যাচ্ছে, যেটা যার দাম $8 বিলিয়ন, মানে কম বেশি ধরুন 74,500 বা কম বেশি 75,000 কোটি টাকার মতন। এবং এর কিন্তু প্রথম যে দাম ফেলা হয়েছিল, সেটা ফেলা হয়েছিল 1,20,000 কিলোমিটার, 1,20,000 মানে টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 1,20,000 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। আমি আবার বলছি, 1,20,000 কোটি টাকার অফার দেওয়া হয়েছিল প্রথম অবস্থাতে, কিন্তু তারপরে ভারতবর্ষ নেগোসিয়েশন করে এইটাকে কমিয়ে আনে, এবং এইটা বর্তমান রুপি ভ্যালুর হিসেবে কম বেশি প্রায় 75,000 কোটি টাকার মতন একটা আসছে। এবং এর ফলে, এবং এটা কিন্তু সত্যি দাঁড়ায় যে ইন্ডিয়ান কূটনীতি কিন্তু এত বেশি এবং এত এফেক্টিভ ওয়েতে যে বার্গেনিং করেছে, যার ফলে কিন্তু এই প্রাইসিং 1,20,000 কোটি টাকার থেকে কমে কম বেশি ধরুন 75,000 কোটি টাকাতে এসছে। বাই এন্ড অফ 2032 প্রথম সাবমেরিনটা পাওয়া যাবে বলে মনে হয়,
কারণ কি এগ্রিমেন্ট খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে এবং হলে পরে 2032-এর মধ্যে প্রথম সাবমেরিনটা পাওয়া যাবে এবং তারপরে পর্যায়ক্রমে 6টা সাবমেরিন আসতে থাকবে এবং ভবিষ্যতে এই 6টা সাবমেরিনের পরেও আরও 3টে একই ধরনের সাবমেরিন কেনার বিকল্প হিসেবে ভেবে রাখা হয়েছে। এবং এই সাবমেরিনগুলো কিন্তু ভারতের সক্ষমতাকে অন্য জায়গায় নিয়ে যাবে, যার ফলে এই প্রজেক্ট 75I কিন্তু একটা অন্য লেভেল নিচ্ছে বা অন্য একটা মাত্রা নিচ্ছে। তার কারণ হচ্ছে আগামী দিনে স্ট্রেট অফ হরমুজ বা স্ট্রেট অফ মালাক্কা বা এই ধরনের যে কোনো জায়গায় কিন্তু আজকের দিনে ভারতের নেভিকে স্ট্রংলি না দাঁড় করালে কিন্তু এখন এটা বোঝাই যাচ্ছে যে সমুদ্র পথ কিন্তু বিভিন্ন দেশ বিভিন্নভাবে ঘিরে দিতে পারে এবং ঘিরলে কিন্তু সেটা প্রত্যেকটা দেশের জন্যই বা স্পেসিফিক্যালি ভারতবর্ষের জন্য কিন্তু এটা খুব একটা ভালো কিছু রেজাল্ট আনবে না, যার ফলে এই ধরনের চুক্তির কিন্তু খুব মূল্য আছে। তা আপাতত এইটুকুই বলা যায় এবং দেখা যাক কি হয়। তো এখন মানে আপাতত ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে $8 বিলিয়ন, অর্থাৎ 1,20,000 কোটি টাকার জায়গায় 75,000 কোটি টাকাতে এই ডিলটা মোটামুটি ফাইনাল হতে যাচ্ছে। হয়তো খুব শিগগিরই কিছুদিনের মধ্যে এটার এগ্রিমেন্ট সাইন হবে। আর এটার ফলে 6টা সাবমেরিন পাওয়া যাবে, ওই যেটা বললাম যা কিছু। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডিসকাশন ছিল। মনে হয় ভালো লেগেছে আপনাদের। যদি এটা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, আরেকটা কোনো জিনিস নিয়ে আলোচনা করব। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।